ভালোবাসা একটি ৪ অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এ অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কি। আবার কারো কারো কাছে একটি সঙ্গীন প্রণয়াসক্তি বা আনহেলদি অবজেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের অদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল? এত রাজ্যটক কোনোদিন ভাঙবে না। আরও কত কি। অন্যদিকে এই পুষ্করিণীর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস বা থ্রিলার তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকে আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে ফেলে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা অনসাইট লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায়। তাকে কল্পনায় ভালোবাসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসা টইটুম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই অস্তারিত ফাঁকা লাইব্রেরির এক কোণার ছোট্ট টেবিলটার সে শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যাম পুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণও নয়। ছিমছাম গরমের শ্যাম পুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা। আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোলপড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ও জন্যই তো প্রতিদিন এসে এইখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সবকিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে তাকে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কখনো কোনো কালে। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের কোনো হেলদোল নেই। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? অরুর বুঝি খারাপ লাগে না? লজ্জার আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে।
কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনরূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়েই বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখায় আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তিকর আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করো নিখিল ভাই, উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কম্পিউটারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল ওরু। ঘুমের ঘোর কখনো কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়ল। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। তারপর সে বিরক্তিকর কাজ মেইল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়িয়ে বের করলো ওরু। মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গাঁট লাগিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরা, নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মে জানা নেই ওরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি হয়ে এই বাড়িটাকে ছোটখাটো ড্রিম হলিডে বললে মন্দ হয় না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারার ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহার ঘেরা গেটকে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিক কুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকের মুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস এই পরিবার এগিয়েছে অনেক দূর। দেশ ছাপিয়ে বিদেশি সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকে আসে। শুধু উচ্চপদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই। আফসোসের সুরে বলে ওঠে ওরু। তখনই নিচতলা থেকে অনুর রাজবাড়ি কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, হেঁটে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আসেছে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখল। 9:35। হায় রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তারপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট একটা ডাইনিং। 4 জন মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারের কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা।
যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনের সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁতি দিয়ে তৈরি বাঞ্জারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অনুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? ওর রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তোর রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ, শুধু ছোট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অরু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় না খেয়ে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখলে। হসপিটালের ডেটল আর হেক্সাসলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবী নিয়ে মিটে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়স আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে সব হসপিটালের ঝুটঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের মাধ্যমে, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক ছোট বোনের উপর রাগ বাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল, হসপিটাল, বাড়ি, এই করতে করতে নিজের খেট নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম, আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্না বান্না সব আমি করব, তবুও প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল ওরু। ইমেইল? অনু কি বলবে সেটা বোধহয় ওরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেইল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? ওরু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটা ইমেইল পাঠানোর পরেও যেখানে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় ওরু। ওরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস ওরু একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই খুঁজবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কর, হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো লাগে। মাথার উপর সূর্যিমামা তির্যক আলো ছড়াচ্ছে, আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে আলোচিত রিক্সা। হাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া, ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছু ছুতে পারেনি ওকে। কারণ একটাই মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার রীতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এতটা রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে ওর থেকে খুব বড়, পিঠে পিঠে বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আবার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকে গায়ে মাখে না ওরু। অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিকশা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে সে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু।
সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়েও ওর স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই। তারপর নিখিল ভাই ভার্সিটি সিনিয়র, গ্রাজুয়েশনও এবছর শেষ তার। তবুও বিহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটা এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, ওরও শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশা সে গুড়ে বালি। পেছনে নীলিমার কাটকাট প্রত্যুত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা একটুখানি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যে এই টোনে বলছিলি, আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাতথা লুকিয়ে পড়িস। তার ঠিক চল, ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আবার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সবকিছু দিয়ে ওরুকে বুঝিয়েছেও, তাই এখন আর বলার কিচ্ছু নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেইল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুলেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওরু। খুব বেশি হলে হুম হাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল ওরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত। তবুও কেমন ছিলে? মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেইল কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর, মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে? অরুণ মেকি হাসল। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না। তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরও আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছুও না। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওরও কিছু বলতে যাবে, তার আগে ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জয়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশন ওখানে ইতি ঘটে।